উত্তর কোরিয়া এমন কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে স্বাধীনভাবে প্রবেশ করা অসম্ভব। পর্যটন শুধুমাত্র সরকারি গাইডের তত্ত্বাবধানে একটি সুসংগঠিত দলের অংশ হিসাবে এবং কঠোরভাবে পূর্ব নির্ধারিত রুট মেনেও অনুমোদিত। চীনে হয়ে প্রবেশ সম্ভব এবং সমস্ত ভিসা বিশেষ এজেন্সির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়, সরাসরি আবেদন করা যায় না। রুট থেকে বিচ্যুতি আইন লঙ্ঘনের সমতুল্য। কার্যত দেশটি বাইরের বিশ্বের থেকে এতটাই বিচ্ছিন্ন যেমনটি বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ছিল। সীমান্ত তল্লাশি কেবল একটি প্রথাগত নিয়ম নয়, বরং এটি ভীতি প্রদর্শনের একটি উপায়। ফ্ল্যাশ ড্রাইভ, ছবি, ফোনের অ্যাপ্লিকেশন, বই এবং এমনকি স্ক্রিন সেভার সহ সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করা হয়। ধর্মীয় প্রতীক সংবলিত যে কোনো জিনিস, অন্য দেশের নেতাদের ছবি এবং বিশেষ করে বিদেশি ভিডিও সংবলিত ফ্ল্যাশ ড্রাইভ জিজ্ঞাসাবাদের কারণ হতে পারে। 2014 সালে একজন আমেরিকানকে হোটেলে বাইবেল রেখে আসার জন্য আটক করা হয়েছিল। দেশের শাসনের মতাদর্শের সঙ্গে খাপ খায় না এমন সবকিছুই নিষিদ্ধ। পর্যটকদের পিয়ংইয়ংয়ে শুধুমাত্র যত্ন সহকারে নির্বাচিত স্থানগুলিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এগুলি হলো সংস্কার করা সম্মুখ ভাগ, নতুন এলাকা এবং জনশূন্য রেস্তোরাঁ যেখানে সবকিছু যেন থমকে আছে। রাস্তাঘাট পরিষ্কার, ভবনগুলি উজ্জ্বল রঙে রাঙানো, কিন্তু পরিবেশটি কৃত্রিম। স্থানীয়রা ক্যাফেতে যায় না কেনাকাটা করে, না বা বিদেশিদের সাথে কথা বলে না। তুমি যা দেখছো তা হলো সযত্নে তৈরি একটি সাজানো দৃশ্যের অংশ। রুট থেকে এক পাও সরে যাওয়া নিষিদ্ধ। শহরটি একটি কৃত্রিম পটভূমি হিসেবে কাজ করে, যা এক অস্তিত্বহীন সমৃদ্ধি বোঝানোর জন্য তৈরি। পর্যটকদের দেখানো দোকানগুলো থিয়েটারের দৃশ্যের মতো মনে হয়। তাকগুলোতে পণ্য, বই, খেলনা, খাবার সাজানো থাকে, কিন্তু কোনো ক্রেতা নেই। দামগুলো বিদেশিদের জন্য বিশেষ মুদ্রায় উল্লেখ করা থাকে এবং বিক্রেতারা সবসময় দোকানে সাজিয়ে রাখা জিনিস কিনতে দেন না। এটি কোনো সচল অর্থনীতি নয়, এটি একটি নাটক। দেশের আসল অংশে দোকানগুলো কার্ড পদ্ধতিতে চলে, পণ্যের বৈচিত্র্য সীমিত, আর এমন অন্দরসজ্জার কথা কেউ শোনেনি। পর্যটকদের স্বাভাবিক জীবনের এক বিভ্রম দেখানো হয়। প্রতিটি পর্যটককে অন্তত দুজন ব্যক্তি সঙ্গ দেন। তারা আনুষ্ঠানিকভাবে গাইড হলেও বাস্তবে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কর্মী। তারা এক কদমও দূরে সরেন না, কি হোটেলে থাকেন, পাশের টেবিলে খান এবং এমনকি মুখের অভিব্যক্তিও নিয়ন্ত্রণ করেন। জানালার কাছে দেরি করা, দল থেকে পিছিয়ে পড়া, স্থানীয় কাউকে প্রশ্ন করা, এসব কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। তাদের কাজ শুধু তথ্য দেওয়া নয়, বরং নিশ্চিত করা যে বিদেশি কোনো অপ্রয়োজনীয় কিছু না দেখে এবং নির্ধারিত পরিকল্পনা ভঙ্গ না করে। এই সঙ্গদান সাহায্যের চেয়ে নজরদারিরই বেশি কাছাকাছি। উত্তর কোরিয়ায় কেবলমাত্র পূর্বানুমতি সাপেক্ষেই ছবি তোলা যায়। কঠোরভাবে নিষিদ্ধ হল সামরিক বাহিনী নির্মাণাধীন এলাকা, জীর্ণ বাড়িঘর, দরিদ্র পোশাকে থাকা মানুষ, খামার, পুরনো গাড়ি এবং আরও অনেক কিছু। এমনকি একটি ভালো ছবিও সমস্যা ডেকে আনতে পারে যদি তাতে উদাহরণস্বরূপ ফ্রেমে আংশিকভাবে ধরা পড়া কোনো স্মৃতিস্তম্ভ থাকে। ভ্রমণের পর ফোন ও ক্যামেরা পরীক্ষা করা হতে পারে। যে ছবিগুলো অনুমোদন পায় না সেগুলো পর্যবেক্ষণের অধীনে মুছে ফেলা হয়। কিছু কিছু ক্ষেত্রে ডিভাইসগুলো সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করা হয়। কিম ইল সুং ও কিম জং ইলের স্মৃতিসৌধগুলো পরিদর্শন যে কোনো পর্যটন কর্মসূচির একটি বাধ্যতামূলক অংশ। মাথা নত করতে অস্বীকার সরাসরি অপমান হিসেবে গণ্য করা হয়। পর্যটকদের শেখানো হয় কিভাবে দাঁড়াতে হবে, কোণ ঝুঁকতে হবে এবং কিভাবে ছবি তুলতে হবে। শিষ্টাচার লঙ্ঘনের জন্য নির্বাসন ও আটকের ঘটনাও ঘটেছে। এই স্মৃতিসৌধগুলো কেবল স্থাপত্য নয়, বরং রাষ্ট্রীয় উপাসনার একটি কেন্দ্রীয় উপাদান। এদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কোনো অধিকার নয়, বরং আগত ব্যক্তিসহ সকলের জন্য একটি বাধ্যবাধকতা। উত্তর কোরিয়ার টেলিভিশন এবং আন্তর্জাতিক সংবাদে দেখানো সামরিক কুচকাওয়াজগুলোই হল প্রচারণার প্রধান হাতিয়ার। এগুলোতে অংশ নেয় হাজার হাজার সৈন্য, সাঁজোয়া যান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পতাকা হাতে সুসংগঠিত জনতা। মহড়া চলে সপ্তাহ ধরে। শাসনের জন্য এটি সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের, জনগণকে একত্রিত করার এবং বাইরের শত্রুদের ভয় দেখানোর একটি উপায়। এমনকি পর্যটকরাও যদি তাদের ভাগ্য ভালো থাকে তাহলে মহড়ায় অংশ নিতে পারে একটি অনুষ্ঠানের মতো, তবে সত্যিকারের অস্ত্রশস্ত্র নিয়ে। পিয়ংইয়ংয়ের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ।
সেখানে ভাঙা রাস্তা, বিদ্যুতের অভাব, জীর্ণ অবকাঠামো, কায়িক শ্রম এবং সীমারেখায় টিকে থাকা জীবন। মানুষ এমন পরিস্থিতিতে বাস করে যা ১বিংশ শতাব্দীতে কল্পনা করা কঠিন। কাঠ দিয়ে বাড়ি, গরম করে যন্ত্র ছাড়া জমি চাষ করে ভুট্টা এবং ঘাস খেয়ে বেঁচে থাকে। বিদ্যুৎ প্রায়শই বিচ্ছিন্ন থাকে। চিকিৎসা পরিষেবা প্রায় নেই বললেই চলে। পর্যটকদের রাজধানী ছাড়ার অনুমতি নেই, কারণ এর বাইরেই দারিদ্র্যের আসল মাত্রা লুকিয়ে আছে। রেশনের মাধ্যমে খাবার বিতরণ করা হয়। মাংস শুধু উৎসবের জন্য যথেষ্ট। চাল, ভুট্টা এবং সয়াবিনের বর্জ্য হল খাদ্যের প্রধান উৎস। দরিদ্র এলাকার মানুষেরা পায়ের তলার খাবার, যেমন পাতাঘাস আর জল দিয়ে তৈরি জাউ খেয়ে থাকে। খোলা বাজার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলেও গোপনে সেগুলো চলে। বেচাকেনা করলে জেল হতে পারে। বিদেশ থেকে মানবিক সাহায্য আসে, কিন্তু গ্রামের দিকে তা প্রায় পৌঁছায় না। জাতিসংঘের অনুমান লক্ষ লক্ষ মানুষ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছে। সামরিক শিক্ষা বিদ্যালয় শুরু হয়। শিশুরা পোশাক পরে, কুচকাওয়াজে অংশ নেয় এবং স্লোগান শেখে। উচ্চ শ্রেণীতে পরিষেবার জন্য বাধ্যতামূলক প্রস্তুতি থাকে। বিদ্যালয়ের পর সেনাবাহিনীতে পুরুষদের জন্য ১০ বছর পর্যন্ত, নারীদের জন্য প্রায় ৭ বছর। সৈন্যদের প্রায়শই নির্মাণ কাজ ও কৃষি কাজে ব্যবহার করা হয়। সামরিক শৃঙ্খলা সমগ্র জীবনের অংশ। অবসরের পর অনেকে এমন কাঠামোতে কাজ চালিয়ে যান যেখানে সবকিছু আদেশ ও কঠোর অনুক্রমের অধীন। মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ায় ৩০টি পর্যন্ত শ্রম শিবির পরিচালিত হয়। সেখানে হাজার হাজার মানুষ বন্দী, প্রকৃত ভিন্নমতাবলম্বী থেকে শুরু করে যারা সামান্য কৌতুক করেছে, সন্দেহের চোখে পড়েছে অথবা কোনো সন্দেহভাজনের আত্মীয় ছিল। সেখানকার পরিস্থিতি অমানবিক। ক্ষুধা, ক্লান্তিকর পরিশ্রম, চিকিৎসার অভাব এবং নিয়মিত মারধর। পুষ্টিহীনতায় মৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করা হয়েছে। বিচার ছাড়াই রায় ঘোষণা করা হয়। এই শিবির মানেই আজীবনের নীরবতা। নাগরিকদের বিশ্বব্যাপী ইন্টারনেটে প্রবেশ নিষিদ্ধ। এর পরিবর্তে রয়েছে অভ্যন্তরীণ নেটওয়ার্ক কোয়াংমিয়ং, যেখানে কেবল সরকারি ওয়েবসাইট ও শিক্ষামূলক উপকরণ পাওয়া যায়। সেখানে গুগল, ইউটিউব, মেসেঞ্জার এবং বাইরের কোনো খবর নেই। এমনকি বৈজ্ঞানিক প্রবন্ধও ফিল্টার করা হয়। বাইরের ইন্টারনেট ব্যবহার গুপ্তচরবৃত্তির শামিল বলে দণ্ডনীয়। কেবল শীর্ষ ক্ষমতাশালীরা এবং যাচাইকৃত বিজ্ঞানীরা সীমিতভাবে নেটওয়ার্কে প্রবেশাধিকার পান, তাও সম্পূর্ণ নিয়ন্ত্রণের অধীনে। দক্ষিণ কোরিয়ার পপ সঙ্গীত, আমেরিকান চলচ্চিত্র, জাপানি অ্যানিমেশন, এই সব কিছুই চোরাচালান। হ্যারি পটার সহ একটি পেন ড্রাইভের জন্য একজন কিশোরকে শ্রম শিবিরে পাঠানো হতে পারে। একটি টিভি সিরিজ দেখার জন্য একজন স্কুল ছাত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, এমন একটি ঘটনাও জানা যায়। দেশের সঙ্গীত সম্পূর্ণরূপে দেশপ্রেমমূলক, নেতা, দেশ এবং সেনাবাহিনী নিয়ে। বাইরের যে কোনো বিষয়বস্তুকে আদর্শগত বিষ হিসেবে গণ্য করা হয়। বিতরণের জন্য মৃত্যুদণ্ড। প্রথম শ্রেণী থেকে শিশুদের কিম ইল সুংয়ের জীবনী পড়ানো হয়। তাদেরকে তার সাহসিক কাজের দৃশ্য আঁকতে এবং নেতাদের বক্তৃতা মুখস্থ করতে বাধ্য করা হয়। ইতিহাস বিকৃত করা হয়। উদাহরণস্বরূপ দাবি করা হয় যে কিম ইল সুং একা জাপানকে পরাজিত করেছেন। সমস্ত স্কুলের প্রতিযোগিতা, গান, নাটক নেতাকে ঘিরেই। ছোটবেলা থেকেই সমালোচনামূলক চিন্তাভাবনা দমন করা হয়। এমনকি শিশুদের খেলাধুলায়ও শত্রুর ধারণা গড়ে তোলা হয়। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিটি অঞ্চলে বাংকার রয়েছে। অধিকাংশ মানুষই জানে কিভাবে উদ্ধার প্রক্রিয়া চালাতে হয়। স্কুল ও কারখানায় নিয়মিত আক্রমণের মহড়া অনুষ্ঠিত হয়। পারমাণবিক হামলার ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে ব্যাখ্যা করা স্মারকলিপি নাগরিকদের বিতরণ করা হয়। এটা নিছকই প্যারানয়া নয়, এটা রাষ্ট্রের সরকারি নীতি, যা জনগণকে বোঝায় যে শত্রু দোরগোড়ায়। দেশের সমস্ত জীবনই সামরিক প্রত্যাশার উপর গড়ে উঠেছে। এমনকি হোটেলেও আপনি একা নন। ক্যামেরা লুকানো থাকতে পারে সকেট, ভেন্টিলেশন বা দেয়ালের প্যানেলে। আপনার ফোন খুলে দেখা হতে পারে, ল্যাপটপ স্ক্যান করা হতে পারে। যে কোনো অস্বাভাবিকতা, যেমন কক্ষ থেকে দীর্ঘক্ষণ বাইরে থাকা, অদ্ভুত কথোপকথন, শৌচাগারের দেরি, সবই রেকর্ড করা হয়। কখনো কখনো হোটেলের কর্মীরাই গোপন তথ্যদাতা হিসেবে কাজ করে। এখানে তথ্যই হলো অস্ত্র। এমনকি ভুল সময়ে একটি হাসিও রিপোর্টে স্থান পেতে পারে।
হাজার হাজার উত্তর কোরীয় চীনের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে দাসত্বের শিকার হওয়ার বা ফেরত পাঠিয়ে দেওয়া হওয়ার ঝুঁকিতে থাকে। ধরা পড়লে তাদের জন্য অপেক্ষা করে নির্যাতন, শ্রম শিবির বা মৃত্যুদণ্ড। কখনো কখনো পুরো পরিবারকেও শাস্তি দেওয়া হয়। এমনকি যারা দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে পারে তারাও ভয়ে বাঁচে। উত্তর কোরিয়া পলাতকদের ফিরিয়ে আনার জন্য অভিযান চালিয়েছিল। পালিয়ে যাওয়া কেবল স্বাধীনতার অন্বেষণ নয়, এটি এমন এক সিদ্ধান্ত যার মূল্য দিতে হয় মানুষের জীবন দিয়ে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র আছে এবং তারা তা গোপন করে না। দেশটির শাসন ব্যবস্থা নিয়মিত পরীক্ষা চালায় এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানকে হুমকি দেয়। এটা কেবল প্রতিরোধের একটি মাধ্যম নয়, এটা তাদের সমস্ত বৈদেশিক নীতির কেন্দ্রবিন্দু। কর্তৃপক্ষ সাহায্য আদায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রভাব বিনিময়ের জন্য এই হুমকি ব্যবহার করে। উত্তর কোরিয়ার কাছে ঠিক কতটি ওয়ারহেড আছে তা বিশ্ব জানে না, কিন্তু এমনকি একটিও যথেষ্ট এই অঞ্চলকে আতঙ্কে রাখার জন্য। উত্তর কোরিয়া কেবল একটি স্বৈরাচার নয়, এটি একটি বদ্ধ ব্যবস্থা যেখানে সবকিছু নিয়ন্ত্রিত, চিন্তা, কথা, নড়াচড়া। এখানে নির্বাচন করা যায় না, বিরোধিতা করা যায়, নাচলে যাওয়া যায় না। বাইরেরা এখানে আসে না, ভেতরেরা বের হয় না। পর্যটকদের একটি নাটক দেখানো হয়, কিন্তু পর্দার আড়ালে রয়েছে লক্ষ লক্ষ মানুষ যারা চরম আতঙ্কে জীবনযাপন করছে। যদি এটি আকর্ষণীয় মনে হয়, সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে আরও অনেক আকর্ষণীয় কিছু আছে। বিদায়।